আসসালামু আলাইকুম। ম্যানি কংগ্রেচুলেশনস, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের 50,000 ফ্যামিলি আজকে। তো আজকের এই এপিসোডটা হবে একটু ডিফারেন্ট। আজকে আমি আপনাদের যেটা অনেক আগে প্রমিস করেছিলাম, আমার সম্বন্ধে কিছু কথা বলবো আর আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনাদের অনেক অনেক প্রশ্ন জমা হয়ে গিয়েছে, আর সবগুলো প্রশ্নের যেগুলো বারবার এসছে সেগুলো উত্তর আমি আগে দিব। তো শুরুতেই বলে নেই, আমার নাম মোহাম্মদ আল ফারুক। আমার বউ আর 2 ছেলে নিয়ে আমার সংসার। আমি আমেরিকাতে আছি 35 বছরের উপর হলো। আমার বড় ছেলের নাম স্বাধীন, ছোট ছেলে বিজয়। তাদের বয়স 26 এবং 27 হবে। তারা দুজনেই চাকরি করে, আর চাকরির প্রয়োজনে তারা বাসা থেকে দূরে থাকে। একজন থাকে ডেলাওয়্যার, আরেকজন থাকে নর্থ জার্সি। নাও আরেকটা কথা, আমি যখন নর্থ জার্সি বলি আর নর্থ জার্জি বলি, আসলে তিনটাই একই কথা। আর এটা নিয়ে ফান করার কিছু নাই, কারণ এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম, এক একজন এক একভাবে শব্দ উচ্চারণ করে। সবগুলি কারেক্ট, কোনোটাই ভুল না। যাই হোক, আহ, তো 2 ছেলেই স্টেট ইউনিভার্সিটি অফ নিউ জার্জি রডগার্সের গ্রাজুয়েট। তারা দুজনেই সফটওয়্যার টেস্টার অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। মার্শাল্লাহ, দুজনেই ভালো চাকরি করে। আমি কোন ব্যবসা করি, আমি কোথায় আছি, কি করি? আমি এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছি। আর আমার আসল প্রফেশন হলো আমি কমার্শিয়াল পাইলট, কিন্তু এখন পাইলটের চাকরি নাই। কিন্তু তারপরেও কোনো সমস্যা নাই, আমি ভালোই আছি। আরও একটা প্রশ্ন যেটা সবসময় আসে, সেটা হলো আমার গাড়ির পিছনে ঢাকা লেখা কেন? আহ, প্রথমত আমি ঢাকার, এই জন্যেই এটা আমার প্রিয় শহর। আর এদেশে আপনি এক্সট্রা ফি দিয়ে নিজের পছন্দ মতো পছন্দের নাম আপনি অথবা যে কোনো লেখা আপনি নিতে পারেন আপনার টাইটেল অথবা ট্যাগ হিসাবে। তো এখন এই ট্যাগের মধ্যে বাংলাদেশ লেখার ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশে এখানে মাত্র 7টা লেটার দেওয়া যায় সর্বোচ্চ, তার চাইতে বেশি দেওয়া যায় না। তো এ ব্যাপারে একটা মজার গল্প বলি। একবার নিউ ইয়র্কে জ্যাকসন হাইট গিয়েছিলাম। তো সেখানে দেখলাম এক বাঙালি ভদ্রলোক, অবশ্যই তার গাড়িতে লেখা ঢাকা। তো আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, এবং আমি আমার জানালা খুলে তাকে বললাম, ভাই সালাম আলাইকুম, আমার গাড়ির নামও ঢাকা। সে খুব খুশি না হয়ে, প্রচণ্ড বিরক্ত হয়ে, মনে হচ্ছিল আমাকে গালি দিবে, মনে হয় গাড়ি থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়বে আমার উপর, এরকম একটা অ্যাটিচিউড নিয়ে চিৎকার করে বলল যে আমার আরেকটা গাড়ি আছে, মার্সিডিস। তো আমি বললাম, এটার সাথে কি সম্পর্ক? তো পরে আমি তার অ্যাটিচিউড দেখে আমি আমার জানালা বন্ধ করে দিয়ে চলে এসেছি। তো সবাই আমেরিকা আসলেই, বিদেশ আসলেই ভদ্রলোক হয় না। তো ভাই, আশা করি আপনি যদি শুনে থাকেন এই কথা, মেবি নেক্সট টাইমে একটু রেসপেক্ট দেখাবেন, যার নাকি আপনার মতো একই রকম চয়েস আছে। প্রশ্ন, আমি কি দেশে আসি? একটা সময় ছিল কাজের চাপে, এবং ছেলেমেয়েরা ছোট ছিল, 2 ছেলে ছোট ছিল, ঘন ঘন দেশে আসতে পারতাম না। প্রথম 30 বছর আমি দেশে এসেছি মাত্র 3 বার, কিন্তু গত 6-7 বছর ধরে আমি প্রত্যেক বছরই দেশে যাই, এবং দেশে বন্ধুবান্ধব সবাইকে খুঁজে বের করেছি এবং সবার সাথে সময় কাটানোর চেষ্টা করি। তো এখন আমি প্রায় প্রত্যেক বছরই দেশে আসার চেষ্টা করি। আরেকটা অনেক প্রিয় প্রশ্ন, সেটা হলো আমি কি প্রেম করে বিয়ে করেছি, আমাদের বিয়েটা কিভাবে, অথবা এটা কি আমার সেকেন্ড ওয়াইফ? কারণ তাকে তো অনেক ইয়াং দেখা যায়। এটা আমার সেকেন্ড ওয়াইফ না। আহ, আমরা প্রেম করে বিয়ে করিনি, আমি প্রেম করে বিয়ে করেছি, কারণ এটা ছিল আমার একতরফা প্রেম। আর সে কখনোই আমার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না বিয়ের আগে। কোনো চিঠি, চালান টালান অথবা আই লাভ ইউ, ভালোবাসি, এরকম গদগদ হয়ে কোনো কিছুই বলা হয়নি। আর ওই তো বাংলাদেশের তখনকার সময়ের একতরফা প্রেমের যা গল্প হয়, এই বিয়েটা না হওয়ার কথাই বেশি ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। আর এটাই ছিল আমার জীবনের অনেকটা সবচেয়ে বড় একটা চাওয়ার একটা, যে আমি তাকে বিয়ে করব। আমি আমার রেগুলার ভিডিওর সাথে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে এ ধরনের ভিডিও ছাড়তে, যেটা আপনাদের রিকোয়েস্টেড ইনফরমেশন থাকবে। ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, কিভাবে স্টুডেন্ট ভিসা এভাবে আসা যায় এবং এভাবে আসলে চাকরি করা যায় কি না, অথবা ইলিগালি আসলে কিংবা ট্যুরিস্ট ভিসায় আসলে কাজ পাওয়া যায় কি না, আমরা সব নিয়ে কথা বলবো। তো আজকে বিশেষ করে এক বোন ইন্ডিয়া থেকে লিখেছেন, নাম হলো জয়াস কেয়ার। তিনি লিখেছেন যে তিনি প্রেম করে বিয়ে করেছেন, এখন হাজব্যান্ড ভালো চাকরি নাই, অনেক গরিব, এবং সেই হাজব্যান্ড যদি ট্যুরিস্ট ভিসায় আমেরিকাতে আসতে পারে, তার কোনো উপায় হবে কি না। এদেশে লক্ষ লক্ষ ইল্লিগাল ইমিগ্রেন্ট আছে, এবং তাদের লাইফ যে খুব একটা ভালো, সেটা আমি বলতে পারবো না। আর আপনি যাকে প্রেম করে বিয়ে করেছেন, তাকে ছেড়ে দেবেন আমেরিকাতে একা একা, হয়তো সে 10, 15, 20 বছর দেশে ফেরত যেতে পারবে না।
তো সেই ভালোবাসার কী লাভ যদি ভালোবাসার মানুষকে কাছে না পেলেন? ইলিগালি আসলে সে চাকরি পাবে, কিন্তু সেই চাকরি হবে খুবই অল্প বেতনের। ধরেন মিনিমাম বেতন হলো আমেরিকাতে এখন $8.5 কিংবা কাছাকাছি। তো এখন তিনি পাবেন খুব বেশি হলে $5 ঘন্টায়। তো সেই স্ট্রাগলের তো কোনো প্রয়োজন নাই। আর আজকাল নতুন নতুন ইমিগ্রেশন আইন হওয়াতে ইললিগাল থেকে লিগাল হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো আশা করি আপনি আমার উত্তর পেয়েছেন। আরেকটা প্রশ্ন প্রায় আসে যে আমি স্পন্সর করতে পারবো কিনা, অথবা আমি কাউকে আমেরিকাতে আনবো কিনা। এক ভদ্রলোক তো লিখে ফেললেন যে আপনি আমার বাবা, আমাকে আমেরিকাতে নিয়ে যান, এবং উত্তর দেয়নি। আসলে উত্তর আমি কী দিব? সে খুব আপসেটও লিখেছে, আপনাকে বাবা ডাকলাম, তারপর আপনি আমাকে পাত্তাই দিলেন না। আসলে পাত্তা দেওয়ার কিছু নাই। এখানে আমেরিকাতে একমাত্র মা বাবা, আপন ভাই বোন এবং নিজের বউ অথবা ছেলে মেয়েকে ছাড়া আনার কোনো উপায় নাই। আর ইমিগ্রেশন আইন সবসময় চেঞ্জ হয়, এটার সাথে কিপ আপ করা অনেক কষ্ট। আমি যখন আপনাদেরকে ইনফরমেশন দিই, আমি চেষ্টা করব সবচাইতে আপডেটেড ইনফরমেশন দিতে, কিন্তু আপনারা আমার কথা শুনেই সেটাকে 100% নিয়ে নেবেন না, আপনারা নিজেরাও যাচাই বাছাই করে দেখবেন। আর কারণ আমার ইনফরমেশন একেবারেই 100% ঠিক নাও হতে পারে, তবে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ঠিক ইনফরমেশন দিতে। অনেকেই বলেন যে আমার দুঃসম্পর্কের আত্মীয় আছে, তারা আমাদের ভালো চায় না, তারা চায় না আমরা আমেরিকাতে আসি। কথাটা ঠিক না। কোনো দুঃসম্পর্কের আত্মীয় আপনাকে আমেরিকাতে আনতে পারবে না, যতই প্রমিস করুক। সে খালা হোক, খালু হোক, তারা কিন্তু কেউ আনতে পারবে না। একমাত্র নিজের বোন কেনা যায়, ভাই কেনা যায়, ছেলে মেয়েদের কেনা যায়, এবং সেটা অনেক সময়ের ব্যাপার। নিজের ভাই বোন কানতে এখন লাগে 10 থেকে 15 বছর। তো কাজেই এইভাবে মনে করবেন না যে আপনার আত্মীয় আপনার ভালো চায় না, আসলে তার কোনো উপায় নেই আপনাকে আনার। আরও একটা প্রশ্ন অনেকেই করেছেন যে আমি আমেরিকাতে বাড়ি কিনতে চাই, কিন্তু ভাই আগে তো আমেরিকাতে আসতে হবে। আর বাড়ি কেনার জন্য স্পেশাল কোনো ভিসা নাই। আর বাড়ি কেনা মানে তো আপনি আমেরিকায় থাকতে আসতে চান, সেটা ইমিগ্রেশন ভিসা। তো ইমিগ্রেশন ভিসা তো আপনার ওই ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ডস না, শুধু ফ্যামিলির মাধ্যমে, ইমিডিয়েট ফ্যামিলির মাধ্যমে পাওয়া যায়। আর DP1, OP1 অথবা যেগুলো ছিল আগে, আমার জানা মতে 2021 সনের মধ্যেও বাংলাদেশ কোয়ালিফাইড না। স্টুডেন্ট ভিসার ব্যাপারে জানতে চেয়েছেন, যেখানে এসে কাজ করা যায় কিনা এবং কাজ করে লেখাপড়া চালানো সম্ভব কিনা। একটা সময় ছিল সেটা করা যেত। আমি যখন এসেছি সেই 82-তে, তখন আমার বাবা আমার জন্য টিউশন ফি পাঠাতেন, আর আমি এখানে পার্ট টাইম কাজ করে আমার খরচ, বাসা ভাড়া, থাকা খাওয়ার খরচ আর কি, সেটা তুলতে চেষ্টা করতাম, কিন্তু অনেক অনেক কষ্ট হতো। এখানে পড়াশোনার চাপ অনেক বেশি। আর এমন না যে আপনি কয়েকদিন পড়াশোনা না করে পরে আবার সেটা মেকআপ করবেন, কোনো উপায় নাই। আপনার রোজ পড়া যেটা, সেটা রোজই ফিনিশ করতে হবে। আর কাজেই কাজ করে আসলে পড়াশোনা করা কোনোভাবেই সম্ভব না। আর স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট লাইফ নিয়ে আমি পরে আবার আরেকদিন কথা বলবো ইন ডিটেলস। কীভাবে ভিসা পাওয়া যায়, আপনি কীভাবে ইন্টারভিউ দিবেন, আপনার জামা কাপড় কেমন পরা উচিত, আমি সব কিছু নিয়েই কথা বলবো। আমাদের সাথে থাকবেন আশা করি। আরও একটা কমেন্ট আমি প্রায় পাই, আমার বউ হাসে না কেন, বিজয় হাসে না কেন। মানুষের পার্সোনালিটি এক একজনের এক এক রকম। কেউ সারাক্ষণ হা হি হি করে, আবার কেউ কোয়াইট ধরনের। বিজয় এবং আমার বউ, তারা দুজনেই কিন্তু খুবই ফ্রেন্ডলি, এবং তারা যখন হাসির দরকার তখন খুবই হাসে, কিন্তু তারা একটু কোয়াইট। আর বাংলা যেটাকে বলে চুপচাপ স্বভাবের, গম্ভীর স্বভাবের। কিন্তু আমি আর স্বাধীন আবার একটু অন্যরকম। আমরা দুজনে অনেক বেশি কথা বলি, অনেক বেশি হাসাহাসি করি, অনেক লাফালাফি করি আমরা দুজনে। তো আমাদের ফ্যামিলিতে দুইজন দুই রকম, আমরা চারজন, কিন্তু মালা আমার বউ আর বিজয় একটু কোয়াইট, আমি আর স্বাধীন একটু লাউড। আরেকটা প্রশ্ন প্রায় আসে, সেটা হলো আমি কি দিয়ে ছবি তুলি এবং ভিডিও করি। আমার ছবি এবং ভিডিও বেশিরভাগ আমি iPhone 7 দিয়ে করি, আর মাঝে মধ্যে আমার ডিজিটাল একটা ক্যামেরা আছে, নাইকন DSL, আমি সেটা দিয়ে ছবি তুলি। তবে তার চাইতে আমি আসলে বেশি কমফোর্টেবল iPhone 7 দিয়েই। আর এটা ছবি ভালো এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি চলে। আর আপনারা একটা জিনিস প্রশ্ন করেন বারবার যে আমার সাউন্ড কোয়ালিটি খারাপ কেন। ভাই, আমি তো প্রফেশনাল না, আমি চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্যে, আর তার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেই বাজেটও আসলে আমার নাই। তো আশা করি আপনারা এটাকে মেনে নেবেন। আমি চেষ্টা করব আরও ভালো করতে। ধন্যবাদ। এখন আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। যদি আমি চাই না ধর্ম অথবা রিলিজিয়ন নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলতে এই চ্যানেলে, কারণ ধর্ম নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, সেই জ্ঞানও আমার নাই। তো তারপরেও
যেহেতু আপনারা প্রায় হালাল খাই কিনা হারাম খাই কিনা এসব নিয়ে কথা বলেন, এটা খুবই আমার মনে হয় না আমার ধর্মে এইভাবে একজন মুসলিমকে কোয়েশ্চেন করা উচিত। একজন মুসলিম যখন খায় সে নিঃসন্দেহে হালালই খাচ্ছে। আপনার যদি সন্দেহ হয়, যদি খেতে না মন চায়, খাবেন না। কিন্তু আমরা তো যার যার কাজের জন্য উত্তর শেষে দিব, তাই না? আমার গুনার জন্য আমি উত্তর দিব, আপনার গুনার জন্য আপনি উত্তর দিবেন। এটা নিয়ে প্রশ্ন করার কোনো কারণ নাই। তবুও বলি যে আমাদের কোরআনে আছে সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে যে খ্রিস্টান এবং ইহুদি, তার মানে কিতাবীদের জবাই করা অ্যানিমেল আমাদের জন্য হালাল। এবং আরেক জায়গায় লেখা আছে কোরআনের, আয়াত নাম্বারটা আমার মনে নাই, সেখানে লেখা আছে যে কোনো অ্যানিম্যাল যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। তার মানে কি এটা কনফ্লিক্টিং একটা সূরা হয়ে গেল অথবা আয়াত হয়ে গেল? কোরআনে কনফ্লিক্টিং কিছুই নাই। মানে হলো দুটাই সত্যি। আমাদের রাসূল তিনি খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে মাংস গ্রহণ করেছেন এবং খেয়েছেন। তো কাজেই এটা আপনাদের যদি ভালো না লাগে আপনারা খাবেন না, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করার কোনো কারণ নাই। আরেকটা ব্যাপার হলো সি ফুড নিয়ে। আমি যে সুশি খেতে গিয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে, অনেকেই কমেন্ট করেছেন হারাম, আমি কেন হারাম খাচ্ছি। না ভাই, সি ফুড হারাম না। এটা কোরআনে পরিষ্কার বলা আছে যে সমুদ্রের সব কিছু আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছিল। বলে নাই যে সমুদ্রের মাছ হালাল করা হয়েছে, বলেছে সমুদ্রের সব কিছু হালাল করা হয়েছে। তো কাজেই ভাই, কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা বলেছিল তোমরা পড়ো তোমার প্রভুর নামে। তো না পড়ে ভাই ধর্ম তো প্র্যাকটিস করা যায় না। আশা করি আপনারা চেষ্টা করবেন পড়ে, কারণ অনেক ইমাম এবং হুজুরও হয়তো সত্যি কথা জানে না, কারণ তারা নিজেরাই ভালো করে পড়াশোনা করে নাই। একটা এক্সাম্পল দিচ্ছি, খুব নাম করা একজন আলেম, যিনি প্রায় টিভিতে ওনার সাক্ষাৎকার হয়, ওনার অনুষ্ঠান থাকে, আমি তার নাম বলবো না। তিনি এসেছেন আমাদের এখানে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, হারাম হালাল সম্পর্কে আপনি কি মনে করেন ইহুদিদের অথবা খ্রিস্টানদের জবাই করা অ্যানিমেল নিয়ে? কোরআনে তো লেখা আছে যে সেটা খাওয়া হালাল। তার উত্তর হলো যে তারা তো সত্যিকারের খ্রিস্টান না, সত্যিকারের ইহুদি না। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম তার উত্তর শুনে, কারণ কোরআনে কোথাও লেখা নাই যে তাদেরকে সত্যিকারের খ্রিস্টান অথবা সত্যিকারের ইহুদি হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাসূল যখন এখানে আসেন, তখনই কিন্তু খ্রিস্টান এবং ইহুদি বিপদগামী হয়ে গিয়েছিল। ইহুদিরা বিপদগামী হয়েছিল, এই জন্যেই ঈসা আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল। আবার খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামের অনুসারী, তারা যেহেতু বিপদগামী হয়েছিল আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছিল। তো কাজেই এই আয়াতটা যখন নাজিল হয় যে ইহুদিদের এবং খ্রিস্টানদের অথবা কিতাবীদের জবাই করা প্রাণী আমাদের জন্য হালাল, তখন অলরেডি তো তারা বিপদগামী। তো কাজেই আমরা আসলে ইসলামকে বিনা কারণে নিজেরাই বেশি কঠিন করে ফেলি। ইসলাম অত্যন্ত অত্যন্ত সহজ একটি ধর্ম এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি ধর্ম। তো আমাদের উচিত, যেহেতু আজকাল ইন্টারনেট আছে এবং বিনা খরচেই পড়াশোনা করা যায়, চলুন আমরা একটু পড়াশোনা করে দেখি ইসলাম আসলে কি ধর্ম। এটা কিন্তু শুধু হালাল হারাম, বেহেশত জগ আর হুরপুরিতে সীমাবদ্ধ না। ইসলাম অত্যন্ত অত্যন্ত বড় একটা ধর্ম এবং অত্যন্ত যুগোপযোগী একটা ধর্ম। তো আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই নাই, আজকে একটু বলে ফেললাম। আর আশা করি আপনারা ধর্ম নিয়ে কোনো ধরনের আলোচনা করবেন না এই চ্যানেলে, কারণ এটা তো আসলে একটা এন্টারটেইনমেন্ট, এই ধরনের একটা চ্যানেল। এটা কিন্তু আসলে কোনো ধর্ম অথবা শিক্ষার কোনো চ্যানেল না। তো আপনারা ভালো থাকবেন আজকে সবাই, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।